সব সখীরে পার করিতে নেব আনায় আনায়, তোমার বেলায় নেব সখী। বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছেন একটি পালকি, এই তো হরিণ আর বাঘ একসাথে এই জীবনের মানিকগঞ্জের বাসা ঠিলা, কই ঠিলা বড় বড় যেটা কাঠের সিন্ধুক এখানে বাজুবন্ধ মল। কোলা দেখছেন বাঁশের তৈরি, এই যে কোলা দেখাইলাম দেখছেন সেই না। বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি সোনারগাঁওয়ে জাদুঘর থেকে। এখানে সাধারণত আপনারা সোনারগাঁয়ের জাদুঘর সম্পর্কে একটু ভালো মতো আমি আপনাদের একটা আইডিয়া দিয়ে নিই। 1975 সালে জয়নাল আবেদিনের ধারণা অনুযায়ী কিংবা জয়নাল আবেদিনের ইচ্ছে অনুযায়ী কিন্তু গ্রামাঞ্চলের যে বিভিন্ন ধরনের কারুকাজ কিংবা লোকশিল্প অথবা মানুষের হাতে তৈরি যে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানানো হয় সেগুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যই কিন্তু মূলত জাদুঘরটা তৈরি করা হয়েছিল। এবং পরবর্তীতে কিন্তু 1985 সালে সরকারিভাবে অনুমোদন পেয়ে কিন্তু এই সোনারগাঁয়ের যে জাদুঘর রয়েছে সেই সোনারগাঁয়ের জাদুঘরের কিন্তু অনেকটাই ডেভেলপ করা হয়েছে। এখানে পিছনের যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খোলা মেলা হওয়ার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন দূরে থেকে কিন্তু বিভিন্ন ধরনের পিকনিকের এখানে পিকনিকের জন্য সবাই চলে আসে। আর পিকনিকের জন্য এই জন্যই আসে মূলত সোনারগাঁও জাদুঘরের ভিতরের স্পেসটা আছে এবং এখানে শান্তশিষ্ট পরিবেশ থাকার কারণে এবং গাছপালায় ভরপুর থাকার কারণে কিন্তু মানুষ প্রকৃতিকে বেশি সময় দিতে পারে। এবং প্রকৃতির সাথে কিন্তু আসলে প্রত্যেকটা মানুষেরই একটা উইকনেস কিংবা দুর্বলতা কাজ করে, যার কারণে মানুষ এই সোনারগাঁও জাদুঘরে কিন্তু ভালো একটা সময় কাটানোর জন্য এখানে আসে। সো এখন মূলত আমরা এই ভিতরে ঘুরবো এবং ঘুরে আপনাদের দেখাবো। আপনারা সঙ্গেই থাকুন এবং পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ৳50 দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকতেই আমরা দেখতে পাই একটি সুন্দর স্টেজ কিংবা গান গাওয়ার মঞ্চ, যেখানে লোকসঙ্গীতের চর্চা করা হয়। বন্ধুরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি লাইব্রেরি এবং শুক্রবার হওয়ার জন্য এই লাইব্রেরিটি আজকে বন্ধ আছে। ঠিক লাইব্রেরির সামনেই বড় একটা মাঠ এবং মাঠের পাশেই কিন্তু একটি লেক রয়েছে, যে লেকের পাশে বসে মানুষ সুন্দর একটা সময় পার করতে পারে। আমরা এখন ঠিক জাদুঘরের সামনে রয়েছি এবং জাদুঘরের সামনে থেকে আমরা ভিতরে ঢোকার আগে কিছু লেখা আমরা পড়ে নিই, যেখানে জয়নাল আবেদিনের একটা ছবি দিয়ে কিছু বাণী লেখা হয়েছিল। তার মধ্যে একটি কথা ছিল, পরিতাপের বিষয় আমাদের কি আছে অথবা কি নেই সেটাই আমরা জানি না। কথাটা খুবই যুক্তিসম্পন্ন। সো বন্ধুরা চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কি কি আছে। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সোনারগাঁও জাদুঘরের ভিতরে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের নিদর্শন সংগ্রহ করে রাখা হয়েছে, যেগুলো হচ্ছে আমাদের প্রাচীন ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। আর মূলত এখানে যে নিদর্শনগুলো সংগ্রহ করে রাখা হয়েছে, আমরা যারা গ্রামে বড় হয়েছে মূলত এগুলো আসলে স্পেসিফিকলি তাদেরকে ধরে নাম বলে চিনাইতে হবে না। তো অনেকেই এই জিনিসগুলোর নাম জানেন, কিন্তু স্পেসিফিক কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা নাম জানি না কিংবা নাম ভুলে গেছি কিংবা আমাদের থেকে হচ্ছে সেই নামগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সো আপনাদের এই জিনিসগুলো এমনভাবে আমি দেখাবো কিংবা ডিটেলসটা এমনভাবে দেওয়ার ট্রাই করবো যেন আপনারা এই জিনিসগুলোকে ভালো মতো জানতে পারেন এবং বুঝতে পারেন যে আসলে এই জিনিসগুলো আসলে এখানে কোথা থেকে এবং কত সনে কীভাবে সংগ্রহ করে রাখা হয়েছে। কারণ প্রত্যেকটা নিদর্শনের কিন্তু পাশেই ডিটেলসটা দেওয়া থাকে যে এই নিদর্শনটা আসলে কোথায় পাওয়া গিয়েছে। তো বন্ধুরা দেখেন এখানে হচ্ছে কিছু নিদর্শনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। যেমন এটার নাম হচ্ছে
পিড়ি, হ্যাঁ পিড়ি, এটা আমরা গ্রাম অঞ্চলে সবাই জানি এটাকে পিড়ি বলে, কিন্তু আগের যে পিড়িগুলো ছিল আর আমরা যে পিড়িগুলো ইউজ করেছি তার মধ্যে আসলে কিন্তু অনেক তফাৎ রয়েছে। আর এটাকে বলা হচ্ছে মকর। এই মকরটা হচ্ছে প্রাচীন যুগে একটা সময় হচ্ছে বিভিন্ন ধরনের মরুভূমি কিংবা সমুদ্রের মধ্যে ছোট ছোট প্রাণীদের হচ্ছে বড় প্রাণীদের থেকে রক্ষা করতে এই মকর। গঙ্গা দেবীর সম্পর্কে কি একটা ডিটেলস ওখানে দেওয়া আছে। আর আরেকটা জিনিস আপনাদের দেখায়, এটা খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা জিনিস। এই যে এটা দেখেন হচ্ছে নারকেল কুড়ানো। নারকেল কুড়ানি অ্যাকচুয়ালি এখনও কিন্তু নারকেল কুড়ানি রয়েছে, কিন্তু এই নারকেল কুড়ানি আর আগের যুগের যে নারকেল কুড়ানি এটা কিন্তু অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য। এখন তো সবাই দেখা গেছে লোহা দিয়ে তৈরি যে নারকেল কুড়ানিগুলো আছে সেগুলো ইউজ করে থাকে, বাট এই নারকেল কুড়ানিগুলো একটু ডিফারেন্ট। এর উপরে রয়েছে বিভিন্ন কাঠের তৈরি বেলুন, তারপর হচ্ছে ডাল ঘুটনি যেটা আমরা বলে থাকি, ঠিক আছে। এগুলো খুবই চমৎকারভাবে বানানো হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাঠের তৈরি হওয়ার জন্য তৈরিগুলো কিন্তু আসলে খুবই চমৎকার এবং নিখুঁত হয়েছে। এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই, এটাকে বলা হচ্ছে কাহেলসিয়া। এটা সাধারণত হচ্ছে বিভিন্ন ধরনের ধান ভানার কাজে কিন্তু ব্যবহার করা হতো, অথবা ধান থেকে চাউল বের করার কাজে ব্যবহার করা হতো। এটা অনেক আগে আমি দেখেছি কিংবা এটার নাম আমি জানতাম না, বাট আজকে কিন্তু এটার নাম আমি জানলাম। আর এখানে দেখেন এটা হচ্ছে গহনার জন্য যে বক্সগুলো তৈরি করা হয়েছে কাঠ দিয়ে, খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে কি বলে পঙ্খিরাজ নৌকা, যেটা আমরা এক কথায় পঙ্খিরাজ নৌকা গ্রামাঞ্চলে দেখে থাকি, কিংবা বিভিন্ন সমুদ্রে কিংবা বিভিন্ন জায়গায় গেলে কিন্তু পঙ্খিরাজ নৌকাগুলো দেখে থাকি। এখানে কিন্তু কাঠ দিয়ে একদম নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এই পঙ্খিরাজ নৌকা। এরকম বিভিন্ন ধরনের নিদর্শন এখানে সংগ্রহ করা হয়েছে। তো বন্ধুরা দেখতে থাকেন, আমি এই নিদর্শনগুলো আপনাদের ভালো মতো দেখাচ্ছি। এখানে প্রত্যেকটি নিদর্শনের এক একটা করে ডান পাশে টেমপ্লেটের মধ্যে ডিটেলস দেওয়া আছে, যেটা পড়লে আসলে প্রত্যেকটা যে নিদর্শন এখানে সংগ্রহ করে রাখা হয়েছে এটা সম্পর্কে মোটামুটি ভালো সম্পর্কে একটা আইডিয়া নেওয়া যায়। এটা হচ্ছে মকর বলে, এই মকরটাকে হচ্ছে ফরিদপুরে পাওয়া গিয়েছিল। এই মকরটা সাধারণত হচ্ছে ছোট প্রাণীদের হচ্ছে বিভিন্ন বড় প্রাণীদের থেকে ক্ষুদ্র প্রাণী থেকে রক্ষা করে। এটা হচ্ছে আল আকসা মসজিদের একটা নিদর্শন এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। এখানে দেখেন, এখানে কিছু নিদর্শন দেওয়া আছে। আসলে আমরা যারা গ্রামে বড় হয়েছি এই ধরনের নিদর্শন সম্পর্কে তাদেরকে আসলে চিনিয়ে দেওয়ার কিছু নাই, তারা আসলে মোটামুটি ভালোই জানে আসলে এই জিনিসগুলোর নাম কি। যে এটাকে আমরা খরম বলে থাকি, যেটা হচ্ছে একটা সময় এগুলো যখন কাঠের খরম পায়ে দিয়ে যখন মানুষ হাঁটতো তখন অনেক জোরে সাউন্ড হতো হাঁটার সময়, যার কারণে এই জুতাটার নাম কিন্তু আসলে আমরা একটা সময় নাম ডাকতাম হচ্ছে এটা কি খরম, কিন্তু এর কি স্পেসিফিক কোনো ভালো কোনো নাম আছে কিনা আমার জানা নাই। তো এটার নাম আমি আগে থেকে জানতাম যে আসলে খরম বলে। আর এখানে দেখেন এগুলো কাঠের তৈরি হইলেও এগুলো খুবই সিম্পল নিদর্শন, বাট খুবই নিখুঁত। এই তো হরিণ আর বাঘ একসাথে এই জীবনের প্রথম দেখলাম, তারা বন্ধুত্বসুলভভাবে এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে। হরিণ আর বাঘ কখনোই আমি একসাথে দেখতে পাই না, এই জীবনের প্রথম দেখতে পারলাম। ওরা দুইজন আড্ডা মারতেছে একসাথে। পাশের সিন্ধুক,
বড় বড় যেটা কাঠের সিন্ধুক এখানে রাখা হয়েছে। আর ওই যে পিছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নিদর্শন এখানে সাজিয়ে রাখা হয়েছে, এগুলো হচ্ছে সবই কাঠের তৈরি। আর এই পাশে কিছু আছে, এগুলো হচ্ছে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আর আরেকটা সিন্ধুক কিন্তু ওই পাশে আপনাদের দেখিয়েছিলাম। আর এখানে যেটা দেখালাম আপনাদের, এটা হচ্ছে কাঠের তৈরি চৌচালা ঘর, যেটা আমরা গ্রামাঞ্চলে এখনও দেখা যায়। অনেক পুরনো বাড়ি যেখানে রয়েছে সেখানে কিন্তু আসলে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। মাটি, নকশি কাঁথা এবং কাঠ ও পাথরের সমন্বয়ে এখানে অনেক নিদর্শন তৈরি করে রাখা হয়েছে, যেগুলো দেখলে আমাদের ঐতিহ্যের কথা মনে পড়ে যায়। ওয়াও, খুব কিউট একটা গরু এখানে বানিয়ে রাখা হয়েছে। এটা খুব সুন্দর, আর যে বানিয়েছে তার হাতের কাজ খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে আরো কিছু আছে, দেন আরো কিছু আছে। এটা হচ্ছে কলস, আমরা মানিকগঞ্জের ভাষা ঠিলা কই, ঠিলা। কোমরের বিছা, বাজুবন্ধ, মল, হাসুলি, তো একটা মন্ত্র পড়ার মতো হয়ে গেল ব্যাপারটা। এগুলা কোমরের বিছা ছাড়া আর বাকিগুলো হচ্ছে খুবই আনকমন নাম ছিল। এটা সব সখীরে পার করিতে নেব আনায় আনায়, তোমার বেলায় নেব সখী। বন্ধুরা, পিছনে দেখতে পাচ্ছেন একটি পালকি। প্রাচীন ঐতিহ্যের মধ্যে সবচেয়ে সুন্দর নিদর্শন হচ্ছে এই পালকি। পালকি এখন প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। যেখানে আপনারা পালকি দেখতে পাবেন, মনে করবেন সেখানে স্মৃতি ধরে রাখার জন্য শুধুমাত্র সেখানেই পালকিটা রাখা হয়েছে। এখন পর্যন্ত এখানে এসে আমি যতগুলো নিদর্শন আপনাদের দেখিয়েছি এবং আমি নিজে দেখেছি, সবগুলোর মধ্যে সবচেয়ে স্পেশাল ছিল এই পালকি। আগের প্রত্যেকটি বিয়েতেই কিন্তু এই পালকি ব্যবহার করা হতো। বর্তমান সময়ে সময়ের পরিবর্তনের সাথে, মানুষের মন পরিবর্তনের সাথে সাথে কিন্তু যুগ চেঞ্জ হয়েছে। এখন যার কারণে পালকি কিন্তু এখন ব্যবহার করা হয় না। এবং এই পালকি কিন্তু আসলে একটা সময় কিন্তু প্রত্যেকটা বিয়েতেই ব্যবহার করা হতো। এখন এটা বিলুপ্ত হয়ে গেছে। বন্ধুরা, আজকে এই সোনারগাঁও জাদুঘরের সর্বশেষ যে ফ্লোর, মানে তৃতীয় তলায় এসেছি। এবং এই পালকি ছাড়াও এখানে আরো কিছু নিদর্শন রয়েছে। দেখেন এই পাশে কিন্তু আরো অনেক মানুষ আছে এবং অনেক নিদর্শন এখানে রাখা হয়েছে, গুছিয়ে রাখা হয়েছে। সবগুলো নিদর্শন আপনাদের আমি দেখানোর চেষ্টা করব এবং ডিটেলস আপনাদের জানানোর চেষ্টা করব।
বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের একটা বিশেষ অলংকার হচ্ছে লোকসঙ্গীত। সেই লোকসঙ্গীতের বিশেষ কিছু যন্ত্রপাতি কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তবলা, একতারা, দোতারা, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এখানে সাজিয়ে রাখা হয়েছে। পাশাপাশি এটার পাশাপাশি কিন্তু এখানে আরও কিছু যন্ত্রপাতি যে এখানে রাখা হয়েছে, এগুলো অ্যাকচুয়াল নামটা আসলে আমার জানা নাই, এখানে হয়তো বা দেওয়া আছে। হ্যাঁ, এই যে রবার, এজরাস, দোতারা, সারিন্দা, ঠিক আছে, সব কিছুই এখানে ডিটেলস দেওয়া আছে। এখানে কিছু শর্তা রাখা হয়েছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ হচ্ছে একটা সময় আমার দাদা দাদি কিংবা মা বাবা এরা হচ্ছে এই শর্তা দিয়ে হচ্ছে সুপুরি কাটতো। সুপুরি কাটার কাজে কিন্তু এই শর্তাগুলো ব্যবহার করা হয়। তো দেখে খুব ভালোই লাগতেছে। গ্রামে দেখবেন যে এখন পর্যন্ত অনেকের বাড়িতে এই শর্তাগুলো ব্যবহার, এক একটি নিদর্শন যেন এক একটি গল্প। এই নিদর্শনগুলোর দিকে তাকালেই কিন্তু আসলে বোঝা যায় যে এই নিদর্শনগুলো দিয়ে আসলে কি বোঝানো হয়েছে, এবং প্রত্যেকটা নিদর্শনের এক একটা বিশেষ বিশেষ অর্থ বহন করে। আমরা প্রত্যেকটা নিদর্শনই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, বাট আপনারা যদি এই নিদর্শনগুলো দেখে সেই প্রাচীন যে আমাদের ঐতিহ্য রয়েছে, গ্রামীণ জীবন, সেগুলো কিন্তু আসলে অবশ্যই ফিল করতে পারবেন যে আসলে গ্রামীণ যে ঐতিহ্যগুলো আছে আমাদের, সেটা আসলে আমরা বুঝতে পারি না। প্রথমে কিন্তু আমরা ছবি দেখেছিলাম, ভিডিও দেখেছিলাম, জয়নুল আবেদিন একটা কথা বলেছিলেন, আমাদের কি নাই সেটাই আমরা জানি না, এবং কি আছে সেটাও আমরা জানি না। ফ্যাক্ট হচ্ছে এখানে আমাদের প্রাচীন ঐতিহ্যগুলো আছে, সেগুলো আমরা ধরে রাখার জন্য চেষ্টা করি না। খুবই সিম্পল, যেমন এই জিনিসটা যদি আমাকে কেউ পরিচয় করে দিতে আসে যে আসো তোমার এটা সম্পর্কে পরিচয় করে দেই, আমি হয়তোবা হাসবো, কারণ এটা আমি অনেক আগে থেকে চিনি, জানি। সব কিছুই বাঁশের তৈরি। এগুলো পোলা দেখছেন, বাঁশের তৈরি। এই যে পোলা দেখাইলাম, দেখছেন সেই না? এগুলো সব কিছু হচ্ছে কাঁসার তৈরি। একটা সময় কাঁসার ব্যবহার প্রচুর থাকলেও বর্তমান সময়ে কাঁসার ব্যবহার একেবারেই কমে গিয়েছে, এবং এই কাঁসার জিনিসপত্রগুলো মানুষ এখন শোকেজের শোপিস হিসেবে সাজিয়ে রাখে, শুধুমাত্র সৌন্দর্য বাড়ানোর জন্য। বন্ধুরা, এখন হচ্ছে আমি সোনারগাঁও জাদুঘরের ভিতরে আছি, বাট হচ্ছে জুনের ভিতরে, জাদুঘরের ভিতরে না। আপনাদের আমি একটা জিনিস বলে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি ফ্যামিলি নিয়ে ভালো একটা সময় পার করতে চান, কিংবা ভালো একটা জায়গায় এসে ঘুরে যেতে চান, কিংবা নিরিবিলি পরিবেশে যেখানে প্রকৃতি আছে, পুকুর আছে, সবই আছে, এরকম একটা জায়গায় যদি আপনারা আসতে চান, তাহলে অবশ্যই আপনাদের জন্য এই সোনারগাঁও যে জাদুঘরটি আছে, এই জায়গাটা আপনাদের জন্য প্রিফারেবল হবে। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে। বন্ধুরা, পিছনে দেখতে পাচ্ছেন একটি গরুর গাড়ি। জয়নুল আবেদিনের আরেকটি প্রাচীন ঐতিহ্যের মধ্যে বিশেষ একটি নিদর্শন হচ্ছে এই গরুর গাড়ি। দুইটি গরু একটা মানুষ জোরপূর্বক ঠেলে নিয়ে যাচ্ছে, এখানে সেটা দেখানো হয়েছে। এর সামনেই রয়েছে হচ্ছে সর্দার বাড়ি। সর্দার বাড়ি, এই সর্দার বাড়ির ভিতরে হচ্ছে ঢুকতে গেলে আপনাদের 100 টাকা করে টিকিট কিনতে হবে। প্রথমে যে আপনারা এন্ট্রি ফি 50 টাকা দিয়েছেন, সেই 50 টাকা ছাড়াও আপনারা যদি এই সর্দার বাড়িতে ঢুকতে চান, তাহলে অবশ্যই আপনাদের মিনিমাম পার পারসন করে 100 টাকা করে টিকিট গুনতে হবে এখানে ঢুকতে গেলে। কেউ কী খবর তোমার? আসো টাসো কেমন? কিয়া করো? খাইছ দুপুরে? সোনা মিয়া শুয়ে থাকলে কাজ হবো খালি।